আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের ফোনের সাথে আমাদের সম্পর্কটা ঠিক স্বাভাবিক নেই? অফলাইন বইটা ঠিক এই অস্বস্তিকর প্রশ্নটা নিয়েই আমাদের ভাবতে বাধ্য করে। এই যে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার একটা সার্বক্ষণিক চাপ, তা থেকে আমাদের মনকে একটু মুক্তি দেওয়ার পথ দেখায় এই বইটা। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে ভাবা যাক। তো মূল প্রশ্নটা কিন্তু এটাই, জীবনের লাগামটা আসলে কার হাতে, আমাদের নাকি আমাদের ফোনের? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। এই ব্যাপারগুলো খুব চেনা চেনা লাগছে, তাই না? যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই বারবার ফোন চেক করার একটা অদ্ভুত তাগিদ, কিংবা লম্বা একটা আর্টিকেল মনোযোগ দিয়ে পড়তে না পারা। আর সবচেয়ে অদ্ভুত হলো, পকেটে ফোন নেই কিন্তু মনে হলো যেন ভাইব্রেট করল। এটাকে কিন্তু ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম বলা হয়। আর এই সাধারণ অভিজ্ঞতাগুলোই আমাদের ভাবতে বাধ্য করে আমাদের সাথে আসলে হচ্ছেটা কি। এর পেছনের কারণটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আমরা আসলে এমন এক বিশাল অর্থনীতির অংশ, এমন এক বাজার ব্যবস্থার মধ্যে আছি যেখানে আসল পণ্যটা হলাম আমরা নিজেরা। আরও নির্দিষ্ট করে বললে, আমাদের মনোযোগ। ভাবা যায়, শুধু একটা বছরে বিজ্ঞাপনদাতারা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য $200 বিলিয়ন বেশি খরচ করেছে। তার মানে হলো, আমাদের ফোকাস, আমাদের সময়ে এখন পৃথিবীর অন্যতম দামি একটা পণ্যে পরিণত হয়েছে। নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংসের একটা কথা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। উনি বলেছিলেন, তাদের আসল প্রতিযোগী ডিজনি বা ইউটিউব না, তাদের আসল প্রতিযোগী হলো আমাদের ঘুম। একবার চিন্তা করুন, আমাদের মনোযোগ দখলের এই লড়াইটা কতটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। আর এই লড়াইয়ে জেতার জন্য টেক কোম্পানিগুলোর সবচেয়ে বড় অস্ত্র হল অ্যাডিকটিভ ডিজাইন। এটা এমন এক চতুর কৌশল যেখানে টেকনোলজিকে জেনে শুনেই এমনভাবে বানানো হয় যাতে আমরা সেটার প্রতি আসক্ত হয়ে যাই। এর একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে আমাদের স্ক্রিনের দিকে আটকে রাখা, কারণ আমাদের মনোযোগের প্রতিটি সেকেন্ডই তাদের জন্য টাকা। কিন্তু এই অ্যাডিকটিভ ডিজাইন ঠিক কিভাবে কাজ করে? মানে কেন আমরা এত সহজে এর ফাঁদে পা দিই? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু বাইরে কোথাও না, এটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরেই। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। এটা এমন এক পৃথিবীর জন্য তৈরি যেখানে বিপদ ছিল সত্যিকারের, খাবার খুঁজতে হতো, আর টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই মস্তিষ্কের কাছে ডিজিটাল নোটিফিকেশনের কোনো অর্থই নেই। এখানেই তৈরি হয়েছে একটা বিশাল ফারাক। একদিকে আমাদের প্রাচীন মস্তিষ্ক, যা খুব ধীরে বদলায় এবং আসল মানবিক সংযোগ খোঁজে, আর অন্যদিকে আধুনিক প্রযুক্তি, যা আলোর গতিতে ছুটছে আর আমাদের মনোযোগ ছাড়া আর কিছুই চায় না। এই দুয়ের মধ্যে ব্যবধানটা এখন আকাশ-পাতাল। আমরা অনেকেই ভাবি ডোপামিন মানে হলো আনন্দের হরমোন, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ডোপামিন আসলে কোনো পুরস্কার পাওয়ার পরে আসে না, বরং পুরস্কার পাওয়ার প্রত্যাশায় আসে। এটা আমাদের মস্তিষ্কের সেই ফেসফেসানি যা বারবার বলতে থাকে, আরেকবার চেষ্টা করে দেখ, এবার হয়তো দারুণ কিছু পেয়ে যাবি। আর আজকের প্রযুক্তি ঠিক এই প্রত্যাশার অনুভূতিকেই কাজে লাগাচ্ছে। এই ডোপামিনের খেলাটাকে যদি এক কথায় বুঝতে হয়, তাহলে উপমাটা হলো এই রকম। আমাদের স্মার্টফোনগুলো আসলে এক একটা স্লট মেশিন, যা আমরা পকেটে নিয়ে ঘুরি। ক্যাসিনোতে একজন যেমন একটা জ্যাকপটের আশায় বারবার স্লট মেশিনের লিভার টানে, ঠিক সেভাবেই আমরা ফোনের নিউজ ফিড স্ক্রল করতে থাকি। কখন একটা নতুন লাইক আসবে, কখন একটা মজার ভিডিও চোখে পড়বে, এই যে একটা অপ্রত্যাশিত পুরস্কারের হালকা সম্ভাবনা, ঠিক এটাই আমাদের মস্তিষ্কে ডোপামিনের স্রোত বয়ে দেয় আর স্ক্রিনে আটকে রাখে। তো এই যে ডিজিটাল জগতের নানা রকম প্রভাব, এই সব কিছু মিলে আমাদের মধ্যে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, বইয়ের লেখক তাকে একটা নির্দিষ্ট নাম দিয়েছেন, ডিফ্র্যাগ সিন্ড্রোম। ডিফ্র্যাগ মানে ডিজিটাল ফ্র্যাগমেন্টেশন সিন্ড্রোম। এটা এমন একটা অবস্থা যেখানে আমাদের মনোযোগ, আমাদের চিন্তা, আমাদের চেতনা সবকিছুই সারাক্ষণ ডিজিটাল নোটিফিকেশন আর তথ্যের বন্যায় টুকরো টুকরো বা খণ্ডিত হয়ে যাচ্ছে। এর ফলে আমরা এক জায়গায় বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না, আর আমাদের জীবনে এর একটা সত্যিকারের নেতিবাচক প্রভাব পড়ছে। শারীরিকভাবে এর প্রভাবগুলো কিন্তু বেশ মারাত্মক। যেমন ঘুমের সমস্যা দেখা দেয়, মস্তিষ্কের গঠন বা নিউরাল পথেও পরিবর্তন আসে, আর মানসিক চাপ তো বাড়তেই থাকে। এর সাথে আছে স্কিন হাঙ্গারের মতো অদ্ভুত এক অনুভূতি, মানে মানবিক স্পর্শের জন্য এক ধরনের আকুলতা, যা ডিজিটাল স্ক্রিন কখনোই মেটাতে পারে না। আর মানসিকভাবেও আমরা ক্ষতিগ্রস্তও হচ্ছি। কোনো কিছুতে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে, হুট করে আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ছে, এমনকি আমাদের সৃজনশীলতা এবং আত্মসম্মানবোধেও আঘাত লাগছে। আর সামাজিক দিকটা তো আরও বেশি চিন্তার।
মানুষের প্রতি আমাদের সহানুভূতি কমছে, একাকিত্ব বাড়ছে, আর আমরা নিজেদের মতামতের একটা ইকো চেম্বারে এমনভাবে আটকে যাচ্ছি যেখানে শুধু নিজের কথার প্রতিধ্বনিই শোনা যায়। এটা সমাজে বিভেদ আর দূরত্ব আরও অনেক বাড়িয়ে তুলছে। তাহলে এই সব কিছুর পর প্রশ্ন আসে, এর সমাধানটা কি? যখন আমাদের সেই প্রাচীন মস্তিষ্ক আর এই আধুনিক প্রযুক্তির মধ্যে একটা অসম লড়াই চলছে, তখন আমাদের কি করার আছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সচেতনভাবে নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। সত্যিটা হলো প্রযুক্তি দিন দিন দ্রুত থেকে আরও দ্রুত গতি হচ্ছে, কিন্তু আমাদের বিবর্তিত মস্তিষ্ক এর সাথে তাল মেলানোর জন্য তৈরি নয়। এই বাস্তবতাকে মেনে নেওয়াটাই কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের দিকে প্রথম ধাপ। সবশেষে একটা গভীর প্রশ্ন আমাদের সবার জন্য, আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করে আরও ভালো মানুষ হয়ে উঠছি, নাকি বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোয় আমাদের ব্যবহার করে আরও বড় আর শক্তিশালী হয়ে উঠছে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।